বজ্রাঘাতে একদিনে 10 প্রাণহানি, আরও কয়েকদিন বৃষ্টির পূর্বাভাস। আবহাওয়া দপ্তরে 5 জেলায় বন্যার শঙ্কা, হাওড়াঞ্চল প্লাবিত। দেশের সব অংশে মৌলিক সুবিধা গড়ে তোলা হবে, সংসদে প্রধানমন্ত্রী। সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠনের প্রস্তাব। সংরক্ষিত নারী আসনের 49 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী। আজ গেজেট প্রকাশ। এনসিপির নুসরাত তাবাসসুমে মনোনয়নপত্র গ্রহণ করল ইসি। এবং ভোক্তা পর্যায়ে লিটারে 4 টাকা বাড়ল সয়াবিনের দাম। ফুয়েল পাস চালুতে জ্বালানি তেলের স্বস্তি। পেট্রোল পাম্পে কমেছে পরিবহনের লাইন। আসসালামু আলাইকুম। মোহনা সংবাদে সবাইকে স্বাগত। এতক্ষণ শুনছিলেন শিরোনাম। পুরো সংবাদের সঙ্গে আছি ফারজানা ইয়াসমিন। বজ্রপাতে সারা দেশে অন্তত 10 জনের মৃত্যু হয়েছে। বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেশের 5 জেলায় কালবৈশাখী ঝড়ের সময় এসব প্রাণহানি ঘটে। এর মধ্যে পটুয়াখালীতে এক নারীসহ 4 জন নিহত হয়েছে। এছাড়া জামালপুরের ইসলামপুর উপজেলায় 2 জন, রংপুরে 1, বরগুনার আমতলী ও পাথরঘাটা উপজেলায় বজ্রাঘাতে 2 জনের মৃত্যু হয়েছে। মৃতদের বেশিরভাগই ধান কাটা কিংবা জমিতে কাজ করতে গিয়ে প্রাণ হারিয়েছেন। এদিকে দেশ জুড়ে আগামী 5 দিন থেমে থেমে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। বজ্র মেঘ ও সাগরে লঘুচাপের প্রভাবে এই বৃষ্টি অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংস্থাটি। এদিকে ভারী বৃষ্টির কারণে দেশের 5 জেলায় বন্যার আশঙ্কা করা হচ্ছে। কিছু এলাকায় পানি বাড়তে শুরু করেছে। ইতোমধ্যে 4টি নদীতে পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। উষা ফেরদৌসের সহায়তায় আরও জানাচ্ছেন মিশাল বিনতে আনোয়ার। টানা ভারী বর্ষণ ও উজানের ঢলে দেশের উত্তর পূর্বাঞ্চলে 4টি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, যার ফলে মৌলভীবাজার ও নেত্রকোনা সহ 5 জেলায় বন্যা পরিস্থিতি সৃষ্টি ও শঙ্কা দেখা দিয়েছে। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে কুশিয়ারা ও সোমেশ্বরী সহ প্রধান নদীগুলোর পানি দ্রুত বাড়ায় নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে 24 ঘন্টায় কিশোরগঞ্জে 160 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। এছাড়া বুধবার সকাল 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত 91 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। এতে ড্রেনের পানি উপচে পড়ায় চরম জনভোগান্তি সৃষ্টি হয়েছে। আমাদের কলেজের বাহিরের একটা ড্রেন আছে, ওইটা তো একবার পরিষ্কার করা হয়েছে, আর কবে পরিষ্কার করছে কি না করছে ওইটাও ভালোভাবে জানি না। পানি হয়ে যায় একদিনের বৃষ্টিতে, রাস্তার বাহিরেও অনেক বেশি পানি, তো আমরা কলেজে আসতে অনেক বেশি সমস্যা হয়। নেত্রকোনার ভোগাই কংস নদী বিপদসীমার 82 সেন্টিমিটার, সোমেশ্বরী বিপদসীমার 50 সেন্টিমিটার, মগরা নদী 2 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এ সকল নদীর পানি হু হু করে বাড়ায় নদী সংলগ্ন নিচু এলাকা প্লাবিত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। এদিকে মৌলভীবাজারের মনু নদী বিপদসীমার 72 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি দ্রুত বাড়তে থাকায় শহরের নিচু এলাকা ও গ্রামীণ জনপদে জলাবদ্ধতা দেখা দিয়েছে। টানা বৃষ্টিতে বন্দরনগরী চট্টগ্রামে ব্যাপক জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। গত 24 ঘন্টায় জেলায় 60 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। বুধবার দুপুর 12টার দিকে এক বিজ্ঞপ্তিতে পতেঙ্গা আবহাওয়া অফিস এ তথ্য জানিয়েছে। এদিকে বুধবার দুপুর পর্যন্ত বৃষ্টির কারণে রাজধানীতে চরম ভোগান্তিতে পড়েন কর্মজীবী মানুষ ও শিক্ষার্থীরা। বৃষ্টি হচ্ছে আর থামার কোনো নামই নাই, আর হচ্ছে মানে চলাচলের অনেক অসুবিধা হচ্ছে। এখন আমরা যারা অফিসগামী তারা অবশ্যই অফিসে যাওয়ার জন্য অনেক প্রবলেম ফেস করতেছি। আর পশ্চিমা লঘুচাপের কারণে এই অস্বাভাবিক বৃষ্টি বলে জানান আবহাওয়াবিদ। বর্তমান যে পশ্চিমা লঘুচাপ রয়েছে এটা খুব শক্তিশালী। এটা দেখা যাচ্ছে এটা 10 থেকে 12 দিন পর্যন্ত এটা অবস্থান করার সম্ভাবনা রয়েছে। টানা সপ্তাহখানেক থেমে থেমে এই বৃষ্টি হবে বলে জানান তিনি। আগামী 3 থেকে 4 দিন এই ভারী বর্ষণ কন্টিনিউ করবে, তারপর থেকে একটু একটু কমবে। মিশাল বিনতে আনোয়ার, মোহনা সংবাদ। রাজধানীর উপর চাপ কমাতে দেশের সকল অঞ্চলে নাগরিক সুযোগ সুবিধা পৌঁছে দেওয়ার চেষ্টা করছে সরকার। বুধবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে একথা জানান সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মূল্যস্ফীতি বাড়বে না, বরং কমবে। বর্তমানে সব সুযোগ সুবিধা শুধু ঢাকা কেন্দ্রিক গড়ে উঠেছে উল্লেখ করে সরকার প্রধান বলেন, এজন্য সারা দেশ থেকে মানুষ রাজধানীমুখী হচ্ছে। এর বিকেন্দ্রীকরণে দীর্ঘমেয়াদী পরিকল্পনার কথা জানান তিনি। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী
বুধবার সকালে জাতীয় সংসদের অধিবেশনে সংসদ স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে প্রশ্নোত্তর পর্বের সংসদ অধিবেশনের ২৪তম কার্যদিবসে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ধীরে ধীরে কার্ডের সংখ্যা বাড়লেও বাজেটের উপর এর চাপ পড়বে না। এর মধ্যে যেমন মুদ্রাস্ফীতি কমে আসবে, তেমনি গ্রামীণ অর্থনীতিতেও গতিশীলতা ফিরে আসবে। প্রত্যেকটা ফ্যামিলি ডাটা কালেক্ট করবে, পর্যায়ক্রমিকভাবে আমরা দিব এবং প্রথম স্টেজে আমরা যারা ভালনারেবল ফ্যামিলি আমরা তাদেরকে এই কার্ডগুলো দিব। রাষ্ট্রের একটা ইনভেস্টমেন্ট, যে ইনভেস্টমেন্টের মাধ্যমে ধীরে ধীরে লোকাল শিল্পগুলো গড়ে উঠবে, যে ইনভেস্টমেন্টের মাধ্যমে ধীরে ধীরে কর্মসংস্থানও গড়ে উঠবে। সেই জন্যই আমাদের হিসাব বলছে ইনফ্লেশন বরং কমবে, বাড়বে না। তারেক রহমান বলেন, দেশের বিভিন্ন জায়গায় উন্নত চিকিৎসা সেবা ও ভালো শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা হবে। রাজধানীকে ক্লিন ও গ্রিন সিটি হিসেবে গড়ে তুলতে ২ সিটি কর্পোরেশনে নানা পদক্ষেপ নিচ্ছে বলেও জানান সংসদ নেতা। বর্তমান সরকার বিভিন্ন শিল্পায়ন গড়ে তোলার লক্ষ্যে দেশের বিভিন্ন জায়গায় বিশেষ শিল্পায়িত অঞ্চল গড়ে তোলার চেষ্টা করছে। আমাদের আগামী ভবিষ্যৎ প্রজন্মদের লেখাপড়ার জন্য, ধীরে ধীরে ভালো শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য আমরা মনে করি এই সুবিধাগুলো যদি আমরা গড়ে তুলতে পারি তাহলে মানুষ কম উৎসাহিত হবে ঢাকা শহরে আসার জন্য এবং এর মাধ্যমেই আমরা ধীরে ধীরে ঢাকার উপরে চাপ কমাতে সক্ষম হব। প্রধানমন্ত্রী বলেন, বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম জোরদার করা হচ্ছে। এছাড়াও সব বর্জ্যকে জিরো বর্জ্যে রূপান্তরের পরিকল্পনার কথাও জানান তিনি। কোরিয়া ভিত্তিক বেসরকারি প্রতিষ্ঠানের বিনিয়োগে মাতাইল ল্যান্ডফিলকে সমন্বিত সার্কুলার ইকোনমি ভিত্তিক বর্জ্য ব্যবস্থাপনা এবং জ্বালানি উৎপাদন কেন্দ্রে রূপান্তর করার মাধ্যমে সকল বর্জ্যকে জিরো বর্জ্যতে রূপান্তর করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। বলেন, ঢাকা উত্তর সিটিতে আগামী ৫ বছরে ৫ লাখ বৃক্ষরোপণ করা হবে। মেট্রো রেলের নিচের খালি অংশে মিরপুর ১২ থেকে ডিওএইচএস পর্যন্ত এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে আবদুল্লাপুর থেকে ফার্মগেট পর্যন্ত নিচের অংশের খালি জায়গায় বৃক্ষরোপণ করার কথা জানান সরকার প্রধান। রাজধানী ঢাকাকে ক্লিন এবং গ্রিন সিটি রূপে গড়ে তোলার লক্ষ্যে পরিবেশ অধিদপ্তর কর্তৃক ঢাকা শহরের পরিবেশ দূষণ নিয়ন্ত্রণের অগ্রাধিকার দেওয়া হয়েছে। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। সংবিধান সংশোধনের লক্ষ্যে জাতীয় সংসদের একটি বিশেষ কমিটি গঠনের প্রস্তাব দিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। বিরোধী দল থেকেও নাম প্রস্তাব করা হয়েছে। তবে বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান বলেন, এই কমিটি গঠনের ক্ষেত্রে তাদের ধারণাগত ভিন্নতা আছে। নিজেদের মধ্যে আলোচনার পর এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। বিস্তারিত মনিরুল ইসলামের প্রতিবেদনে। মধ্যাহ্ন বিরতি শেষে ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে শুরু হয় সংসদ অধিবেশনের কার্যক্রম। সেখানে গুরুত্ব পায় আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা সংবিধান সংশোধন ইস্যু। এ পর্যায়ে আলোচনা অংশগ্রহণ করবেন ঝিনাইদহ ১ আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ আসাদুজ্জামান। আইনমন্ত্রী বলেন, সংবিধান সংস্কারে একটি বিশেষ কমিটি গঠনের প্রক্রিয়া চলছে। এই কমিটিতে সরকারি দল থেকে ৭ জন এবং স্বতন্ত্র ও অন্যান্য দল থেকে ৫ জনের নাম প্রস্তাব করা হয়েছে। আইনমন্ত্রী স্পষ্ট করেছেন, এখানে বিরোধী দলও ৫ জনের নাম প্রস্তাব করতে পারে। সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটি গঠন করার জন্য আগামীকাল আমরা চাই ওনাদের পক্ষ থেকে যে ৫ জনের নাম কালকে দেন, তাহলে আমরা এই কমিটি গঠন করে সংবিধান সংশোধন এবং জুলাই সনদকে সামনে রেখে সামনের দিকে এগিয়ে যেতে চায় মাননীয় স্পিকার। কমিটি গঠন নিয়ে আইনমন্ত্রীর এমন নমনীয় অবস্থানের পর বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান বলেছেন, বিষয়টি নিয়ে আলোচনা শেষে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে। আমরা চেয়েছি রিফর্ম, আর এখানে হচ্ছে আপনার অ্যামেন্ডমেন্ট। এই জায়গাটায় আগেও আমাদের ডিফারেন্স ছিল, এখনো এটা আছে। তো আমরা সেই রকম ওনাদের যে প্রস্তাবনারা দিয়েছেন সেটাকে আমরা নিলাম, শুনলাম, বাট আমরা পরে জানাবো। এখনই আমরা কিছু বলছি না এই ব্যাপারে। সংবিধান সংশোধন কমিটির চূড়ান্ত অনুমোদন নিয়ে কথা বলেছেন ডেপুটি স্পিকার কায়সার কামালও। তিনি জানান, ট্রেজারি বেঞ্চ তাদের প্রস্তুতি শেষ করলেও বিরোধী দলের সঙ্গে আলোচনার পরই আসবে চূড়ান্ত ঘোষণা। সংসদে সিদ্ধান্তে উপনীত হচ্ছে যে ট্রেজারি বেঞ্চ থেকে ১২ জনের সদস্য প্রস্তুত আছে এবং বিরোধী দল থেকে ৫ জনের নাম বা এই সম্পর্কিত বিষয়ে আলোচনার মাধ্যমে একটা ডিসিশনে আসবে এবং সেজন্য ট্রেজারি বেঞ্চ রেডি রয়েছে। সংসদীয় গণতন্ত্রের চর্চায় সংবিধান সংস্কারের এই রূপরেখা সাধারণ মানুষের প্রত্যাশাকে কতটা পূরণ করতে পারে, এখন সেটি দেখার বিষয়। সাংবিধানিক চর্চা চলে, সেই সাংবিধানিক চর্চা আমরা এখানেও করতে চাই। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা।
আজ জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসনের ৪৯ সদস্যের গেজেট প্রকাশ করবে নির্বাচন কমিশন। বুধবার মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে কেউ আবেদন না করায় বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ করেন কমিশন, যেখানে বিএনপি জোটের ৩৬ জন, জামায়াত জোটের ১২ এবং স্বতন্ত্র প্যানেলের ১ জন প্রার্থী রয়েছে। এদিকে এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র জমা নিয়েছে ইসি। ১২ই মে ভোট গ্রহণের তারিখ নির্ধারিত থাকলেও ৫০ জনের বেশি প্রার্থী না থাকায় ভোটাভুটির প্রয়োজন পড়ছে না। ভোক্তা পর্যায়ে বোতলজাত সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ৪ টাকা বাড়িয়ে ১৯৯ টাকা করেছে সরকার। বুধবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে নতুন দাম নির্ধারণ করেন বাণিজ্যমন্ত্রী খোন্দকার আব্দুল মুক্তাদির। এছাড়া প্রতি লিটার খোলা সয়াবিন তেলের দাম ১৭৫ থেকে বাড়িয়ে ১৭৯ টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন এই দাম বুধবার থেকেই কার্যকর হয়েছে। জ্বালানি তেলের দাম বৃদ্ধি, পাম্পে ফুয়েল পাস চালু এবং সরকারের নানামুখী উদ্যোগে অবশেষে কমতে শুরু করেছে রাজধানীর পেট্রোল পাম্পগুলোর দীর্ঘ লাইন। এখন অল্প সময়ের মধ্যেই কাঙ্ক্ষিত তেল পেয়ে স্বস্তি প্রকাশ করেন ভোক্তারা। পাম্প কর্তৃপক্ষ বলছেন, ফুয়েল পাস চালুর ফলে চাহিদার অতিরিক্ত তেল নেওয়া বন্ধ হয়েছে। এতে চাপ অনেকটাই কমে এসেছে। নাজমুল ইসলামের প্রতিবেদন। রাজধানীর পেট্রোল পাম্পগুলোর চিত্র এখন অনেকটাই বদলে গেছে। চিরচেনা দীর্ঘ সারি আর দেখা যাচ্ছে না। এর ফলে কমেছে গ্রাহকদের ভোগান্তিও। বুধবার বৃষ্টির মধ্যেও রাজধানীর বিভিন্ন পাম্পে তেল নিতে ভিড় করতে দেখা যায় যানবাহন চালকদের। তবে দীর্ঘ সারিতে না দাঁড়িয়ে অল্প সময়ে তেল পাওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন অনেকেই। তো এখানে আসছি সেই সুবাদে আজকে তেলটা নিয়ে গেলাম, কোনো লাইন নাই, এই জন্য খুবই খুশি। যে আসলে লাইন ছোট হয়েছে, তার মানে হচ্ছে আপনার সংকট কমে গেছে। তো সিস্টেম আপডেট করছে, এই যে ফুয়েল পাস, আলহামদুলিল্লাহ ফাইন, এভরিথিং গোয়িং ফাইন। সো তেল নিয়ে এখন স্বস্তি এসেছে। জ্বালানি তেলের দাম বৃদ্ধি এবং ফুয়েল পাস চালুর ফলেই ভোগান্তি কমেছে বলে মনে করছেন ভোক্তারা। তাদের মতে ফুয়েল পাসের মাধ্যমে তেল সরবরাহ করায় অবৈধ মজুতও অনেকটা বন্ধ হয়েছে। যারা সিরিয়ালে থাকতো অর্ধেক লোক ছিল সিন্ডিকেটে, ওরা তেল নিয়ে বাইরে বিক্রি করতে আবার আইসা সিরিয়াল দিত, এই জন্য মেইনলি জ্যামটা হইতো। গভর্নমেন্টের উদ্যোগের কারণে এবং সিন্ডিকেট ভেঙে যাওয়ার কারণে এখন সবকিছু স্বাভাবিক এবং লাইনও আগের মতো স্বাভাবিক হয়ে গেছে। একজন মানুষ তার যে পরিমাণ দরকার সেই পরিমাণই পাচ্ছে। এর ওভার নিয়ে বাড়িতে যেমন অনেকে বাসায় এটা করতেছে, রিজার্ভ করতেছে, সে সুযোগ নাই। তবে ফুয়েল পাস না থাকায় তেল নিতে গিয়ে বিপাকে পড়েছেন কেউ কেউ। ফুয়েল পাস করা নাই, কারণ বিভিন্ন টাইমে বিভিন্ন জন চালায়, তো এই জন্য আর কি আমাদের ফুয়েল পাসটা না। এই আগে থেকে জানতাম, তো আজকে তেল নিতে আসলাম, তো এখন দেখলাম যে ফুয়েল পাস লাগতেছে, এই জন্য আর কি ওটা খুলতেছি। সরকার ফুয়েল পাস করছে, আসলে এটা উদ্যোগটা ভালো, কিন্তু সবাই এখন এই বিষয়ে যেমন আমিই করিনি, অনেকেই করেনি, বুঝতে পারছেন। কিছুটা জটিলতা মনে করেন যে হচ্ছে। পাম্প কর্তৃপক্ষ বলছেন, দাম বাড়ার সঙ্গে সঙ্গে তেলের সরবরাহ বেড়েছে। ফুয়েল পাসের মাধ্যমে তেল সরবরাহ করায় পাম্পগুলোতে চাপ কমেছে। এর ফলে আগের তুলনায় পরিস্থিতি এখন অনেকটাই স্বাভাবিক। এখন তো আমরা আগের তুলনায় ভালো তেল পাচ্ছি, সেক্ষেত্রে এখন সরবরাহ বাড়ছে, আমরাও ওইভাবে দিচ্ছি। পরিবেশটা অনেক শান্ত হয়েছে। আগে অনেক জ্যাম ছিল, অনেক গাড়ি লাইন হইতো, এখন অতটা লাইন হয় না। প্রাথমিকভাবে রাজধানীতে 11টি ফিলিং স্টেশনে মোটরসাইকেলে জ্বালানি দেওয়ার জন্য ফুয়েল পাস বাধ্যতামূলক করেছে সরকার। এতে করে অ্যাপসের মাধ্যমে সহজেই তেল সরবরাহ করতে পারছে চালকরা। নাজমুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। সরকারের অনুমতি পেলেই জুনের মধ্যে পুলিশ সদস্যদের প্রশিক্ষণ দিতে চায় ইউনেস্কো। বুধবার সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে তথ্য জানান ইউনেস্কো কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ সুসান ভাইস। 3 সদস্যের ওই প্রতিনিধি দল পুলিশ সংস্কার, প্রশিক্ষণ, গণমাধ্যমের স্বাধীনতা এবং সাংবাদিক ও পুলিশের পারস্পরিক সম্পর্ক উন্নয়ন নিয়ে আলোচনা করেন। এ সময় প্রতিটি বিভাগীয় সদর দপ্তরের ডিআইজি ও এসপি পদমর্যাদার কর্মকর্তাদের পাশাপাশি পুলিশের মিডিয়া শাখার অফিসারদের প্রশিক্ষণে অন্তর্ভুক্ত করার পরামর্শ দেন স্বরাষ্ট্রমন্ত্রী। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শীর্ষ সন্ত্রাসী টিটনকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন ডিবি প্রধান শফিকুল ইসলাম। বুধবার ডিএমপি সদর দফতরে আয়োজিত ব্রিফিংয়ে তিনি বলেন, এই ঘটনা তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। পৃথক অভিযানে বিপুল মাদকদ্রব্য সহ 6 জনকে গ্রেফতারের কথাও জানায় গোয়েন্দা পুলিশ। ইমদাদুল হক খানের রিপোর্ট।
ডিবির বিভিন্ন অভিযানের খবর জানাতে ডিএমপির সদর দপ্তরে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় ডিবি প্রধান বলেন, পৃথক অভিযানে 8 কেজি হেরোইন, 1,60,000 পিস ইয়াবা, 559 বোতল ফেনসিডিল ও 255 কেজি গাঁজা সহ 6 জনকে গ্রেপ্তার করা হয়েছে। 1,60,000 পিস ইয়াবা একদিনে উদ্ধার হয়েছে এবং গত 3 মাসে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ কর্তৃক 3,28,666 পিস ইয়াবা উদ্ধার হয়েছে। গতকাল আমরা 8 কেজি হেরোইন ধরেছি। এই মাদকের রুটে যারা আছে, যারা কারবারি, বড় কারবারি, মহাজন কারবারি, তাদের খোঁজ করার জন্য তারই সূত্র ধরে আমাদের এই অভিযান। সাংবাদিকদের প্রশ্নে উঠে আসে শীর্ষ সন্ত্রাসী টিটন হত্যা প্রসঙ্গ। গোয়েন্দা পুলিশ জানায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই এই হত্যাকাণ্ড। হত্যায় জড়িতদের শনাক্ত করে শিগগিরই আইনের আওতায় আনা হবে। এলাকার আধিপত্য নিয়ে এক ঘটনা ঘটছে। আমরা প্রাথমিকভাবে কয়েকজনকে চিহ্নিত করেছি। আমরা তাদের ব্যাপারে তথ্যপত্র সংগ্রহ করতেছি। ইনশাল্লাহ এটা আমরা খুব সহসাই এই হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করতে পারবো। বিদেশে পালিয়ে থাকা সন্ত্রাসীদের ফিরিয়ে আনতে প্রয়োজনে ইন্টারপোলের সহায়তা নেওয়া হবে বলেও জানান ডিবির এই শীর্ষ কর্মকর্তা। যাদের এরকম অপরাধমূলক কাণ্ডকারণের সঙ্গে জড়িত নিশ্চিত আমরা জানতে পারবো, তাদেরকে আইনে আওতানোর জন্য অবশ্যই ইন্টারপোলের মাধ্যমে আমরা চিঠি দিয়ে দেব। এমদাদুল হক খান, মহানগর সংবাদ, ঢাকা। ক্রমশ অপরাধের ধরনে পরিবর্তন আসায় পুলিশ বাহিনীতে প্রযুক্তির সমন্বয় ঘটানোর বিকল্প নেই বলে মন্তব্য করেছেন আইজিপি আলী হোসেন ফকির। বুধবার ট্রাফিক ব্যবস্থাপনা ও পুলিশের দক্ষতা উন্নয়নের সফটওয়্যার, অ্যাপ ও ডিজিটাল প্ল্যাটফর্মের উদ্বোধন অনুষ্ঠানে কথা বলেন তিনি। মনিটরিং ব্যবস্থা জোরদারে পুরো রাজধানীতে ক্লোজ সার্কিট ক্যামেরা স্থাপনের কথাও জানান পুলিশ প্রধান। এমদাদুল হক খানের আরেকটি রিপোর্ট। ঢাকা শহরের নাগরিক সেবা বৃদ্ধি, ট্রাফিক ব্যবস্থাপনা ও পুলিশের দক্ষতা উন্নয়নে 9টি সফটওয়্যার সিস্টেম, অ্যাপ ও ডিজিটাল প্ল্যাটফর্ম চালু উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। এতে ডিএমপি কমিশনার জানান, আধুনিক ও জনবান্ধব পুলিশ গড়তে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে। সড়কে আইন অমান্য সহ নানা অপরাধের সঙ্গে জড়িতদের চিহ্নিত করতে 9টি সফটওয়্যার চালু করা হয়েছে। জনবান্ধব ঢাকা মেট্রোপলিটন পুলিশ গড়ার লক্ষ্যে আমাদের একটি দৃঢ় পদক্ষেপ। বর্তমান বিশ্ব দ্রুত প্রযুক্তি নির্ভর হয়ে উঠছে। অপরাধের ধরন যেমন পরিস্থিতি বিবেচনা পরিবর্তিত হচ্ছে, তেমনি অপরাধ প্রতিরোধ এবং আইন শৃঙ্খলা রক্ষার কৌশলও প্রতিনিয়ত আধুনিক হচ্ছে। পুরো রাজধানী মনিটরিং সিস্টেম জোরদারে 11,000 ক্লোজ সার্কিট ক্যামেরা স্থাপনের কথা জানান তিনি। অপরাধ দমনে ঢাকা সিটি কর্পোরেশন, এলিভেটেড এক্সপ্রেস সহ বিভিন্ন প্রতিষ্ঠানের সিসি ক্যামেরার অ্যাক্সেস নিয়ে তা মনিটর করে অপরাধ দমন এবং ট্রাফিক মনিটরিংয়ের কাজে লাগানো হচ্ছে। প্রধান অতিথির বক্তব্যে আইজিপি বলেন, ক্রমশই অপরাধের ধরন পাল্টাচ্ছে, ফলে এসবের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গড়ে তুলতে পুলিশ বাহিনীতে প্রযুক্তির সমন্বয় ঘটানোর বিকল্প নেই। প্রযুক্তি নির্ভর পুলিশিং ব্যবস্থা বাস্তবায়নের পথে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। অপরাধের ধরন পরিবর্তিত হচ্ছে, অপরাধীরা প্রযুক্তি ব্যবহার করে নতুন নতুন কৌশল অবলম্বন করছে। তাই পুলিশ হিসেবে আমাদের প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে। এই প্রেক্ষাপটে ঢাকা মহানগর পুলিশের উদ্যোগে আয়োজিত সফটওয়্যারগুলো উদ্বোধন করা হচ্ছে। সেগুলো অত্যন্ত সময় উপযোগী এবং দূরদর্শী পদক্ষেপ। নিরাপদ ও শান্তিপূর্ণ নগরী গড়তে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান পুলিশ প্রধান। সবাই মিলে নৈতিকভাবে দায়িত্ব পালনের মাধ্যমে আমরা স্ব পেশার মানমর্যাদার উন্নয়ন করি। এমদাদুল হক খান, মহানগর সংবাদ, ঢাকা। জুলাই থেকে সরকার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিনামূল্যে স্কুল ড্রেস, জুতা ও পাটের তৈরি ব্যাগ বিতরণ শুরু করবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। আর সরকারের এই কাজে সাড়া দিয়ে বিজিএমইএ 1 লাখ উপকরণ সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছে বলে জানান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। বুধবার সচিবালয়ে এসব কথা বলেন তারা। শামীমুজ্জামান চৌধুরীর রিপোর্ট। সম্প্রতি সারা দেশের স্কুলের শিক্ষার্থীদের স্কুল ড্রেস, ব্যাগ ও জুতা বিনামূল্যে বিতরণের ঘোষণা দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর প্রেক্ষিতে বুধবার স্কুলের শিক্ষার্থীদের স্কুল ড্রেস এবং পাটের তৈরি স্কুল ব্যাগ ও জুতা বিতরণ কর্মসূচির বিষয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠক আয়োজন করে শিক্ষা মন্ত্রণালয়।
সাথে আজকের এই মত বিনিময় সভায় উপস্থিত। বৈঠক শেষে শিক্ষামন্ত্রী জানান, দেশের প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা পাবে এসব উপকরণ। পরবর্তীতে মাদ্রাসা ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও পাবে বলেও জানান তিনি। আমাদের এটা পাইলট প্রোগ্রাম এই জুলাই থেকে শুরু হচ্ছে। আমরা সারা দেশেই দিব, 8টি ডিভিশনে দেব, যেই পরিমাণ আসবে সেই পরিমাণ আমরা বিতরণ করতে থাকব এবং আলটিমেটলি প্রত্যেকটি উপজেলার প্রত্যেকটি ছাত্রছাত্রীর কাছে আমরা এটা পৌঁছাবো। এই মুহূর্তে সরকারি প্রাথমিক বিদ্যালয়, পরবর্তীতে মাদ্রাসা, ইবতেদায়ী সব ইনক্লুড হবে। আর স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানান, সরকারের পাশাপাশি ব্যবসায়ী সংগঠন ও শীর্ষ ব্যবসায়ীদের সহযোগিতায় এসব বিতরণ কার্যক্রম পরিচালিত হবে। যে বাচ্চাটি স্কুলে আসবে তার অসহায় বাবা নিশ্চিন্ত থাকবে যে তার সন্তানের পিছনে তার আর কোনো ব্যয় থাকলো না। বই, পড়া, খাওয়া এবং স্কুল ড্রেস, এভরিথিং। আপাতত প্রাথমিক স্কুলে দেয়া হলেও পরবর্তীতে ধাপে ধাপে সারা দেশে সকল সরকারি স্কুলের সকল ক্লাসের শিক্ষার্থীর মধ্যেই এই জুতা, ড্রেস ও পাটের ব্যাগ বিতরণ কর্মসূচি চলবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। সমস্ত ছেলে বাচ্চাদের একই ধরনের পোশাক হবে, একই ধরনের ব্যাগ হবে। মেয়ে শিক্ষার্থীদের একই ধরনের ড্রেস হবে, একই ধরনের ব্যাগ হবে। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। বগুড়ার ধুপতি এলাকায় অনুমোদনহীন আইসক্রিম কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার রাত 8:45টার দিকে কারখানা জুড়ে হঠাৎ আগুনের শিখা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বগুড়া ফায়ার সার্ভিস। ঘণ্টাব্যাপী প্রচেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। প্রাথমিক তদন্ত শেষে ফায়ার সার্ভিস জানায়, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হয়। তবে অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নিরূপণ করতে পারেনি সংস্থাটি। গত বছরও একই কারখানায় আগুন লাগে। জনবসতিপূর্ণ আবাসিক এলাকায় এমন অবৈধ আইসক্রিম কারখানা নিয়ে ক্ষোভ জানিয়েছেন স্থানীয়রা। আন্তর্জাতিক প্রসঙ্গ, পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট গ্রহণ শেষ হয়েছে বুধবার। এ দফাতেও ভোটার উপস্থিতি ছিল 90% মতো। এদিকে ভবানীপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস মিলছে। যদিও বুথ ফেরত জরিপ বলছে এবার পশ্চিমবঙ্গে সফল হতে পারে বিজেপি। চূড়ান্ত ফলাফলের জন্য অপেক্ষা করতে হবে 4 মে পর্যন্ত। ঐশী আলমের ডেস্ক রিপোর্ট। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় ও শেষ ধাপে ভোট গ্রহণ শেষ হয়েছে। বুধবার সকাল 7টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত রাজ্যের 142টি আসনে ভোট গ্রহণ চলে। এদিন সকাল থেকেই বিভিন্ন কেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন দেখা যায়। ভোট যুদ্ধে নামেন 1448 জন প্রার্থী। এর মধ্যে পুরুষ প্রার্থী 1228 জন এবং নারী 220 জন। ভবানীপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস মিলছে। প্রথম ও দ্বিতীয় দফা মিলিয়ে ভোটদানের হার প্রায় 90%। ত্রিলোকচন্দ্রপুর ও নোয়াপাড়ায় বিজেপির হামলার শিকার হয়েছে তৃণমূল কংগ্রেস। ভোটারদের প্রভাবিত করার অভিযোগে তৃণমূল কর্মীদের তাড়া করেন বিজেপি প্রার্থী রাজু পাত্র। নোয়াপাড়ায় তৃণমূল প্রার্থী অর্জুন সিংয়ের অনুগামীদের বিরুদ্ধে মারধরের অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে বিক্ষোভ করেন তৃণমূল কংগ্রেস নেতাকর্মীরা। ঐশী আলম, মোহনা সংবাদ। হরমুজ ব্যবহারের জন্য ইরানকে টোল দিতে রাজি নয় সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত সহ মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের 6 দেশ। ইরানের সঙ্গে মস্কো কৌশলগত সম্পর্ক আরও জোরদার করবে বলে জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এদিকে লেবাননে ইসরায়েলি হামলায় নতুন করে আরও 11 জন নিহত হয়েছে। ঐশী আলমের ডেস্ক রিপোর্ট। আন্তর্জাতিক বাণিজ্য জলপথ হরমুজ প্রণালী ব্যবহারের জন্য ইরানকে টোল দিতে রাজি নয় মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের 6 দেশ সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার, বাহরাইন এবং ওমান। নিষেধাজ্ঞা ফাঁকি দিয়ে ইরানের ছায়া ব্যাংকিং ব্যবস্থাকে টিকিয়ে রাখা এবং দেশটির প্রতিরক্ষা বাহিনী ও আইআরজিসিকে সহযোগিতা করার অভিযোগে 35 ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্রের ট্রেজারি মন্ত্রণালয়। এদিকে মস্কো ইরানের সঙ্গে তাদের কৌশলগত সম্পর্ক আরও জোরদার করবে এবং মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ও শান্তি নিশ্চিত করতে যা প্রয়োজন তা করবে বলে জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। অন্যদিকে লেবাননে ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। এতে নতুন করে নিহত হয়েছে আরও 11 জন। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে একটি ছবি শেয়ার করেছেন ট্রাম্প। ছবিতে তার পেছনে ভয়াবহ বিস্ফোরণের দৃশ্য, ছবির ওপর বড় অক্ষরে লেখা নো মোর মিস্টার নাইস গাই।
ঐশী আলম, মোহনা সংবাদ। খেলার খবর ক্রিকেট। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ দিয়ে একাধিক বাংলাদেশি ক্রিকেটার আইসিসি র্যাঙ্কিংয়ে এগিয়েছেন। ওয়ানডেতে ভালো অবস্থানে পৌঁছেছেন শরীফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা, নাজমুল শান্ত ও লিটন দাস। আর টি-20তে এগিয়েছেন তাওহিদ হৃদয় ও পারভেজ ইমন। বুধবার হালনাগাদ করা বোলারদের ওয়ানডে র্যাঙ্কিংয়ে নাহিদ রানা সর্বোচ্চ 16, মুস্তাফিজ 14, শরীফুল 11 ধাপ এগিয়েছেন। আর সিরিজে দুই দলের একমাত্র সেঞ্চুরিয়ান নাজমুল হোসেন শান্ত র্যাঙ্কিংয়ে বড় লাভ দিয়েছেন। 11 ধাপ এগিয়ে বাঁহাতি এই ব্যাটসম্যান এখন 32তম স্থানে। এছাড়া লিটন দাস এগিয়েছেন 15 ধাপ, তার বর্তমান অবস্থান 65তম। পিএসএল এর ফাইনাল খেলতে বাংলাদেশের পেসার নাহিদ রানাকে অনুমতি দিয়েছে বিসিবি। এক বিবৃতিতে বিসিবি জানায়, বৈশ্বিক ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের ফাইনালে খেলার গুরুত্ব বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া বিসিবির মেডিকেল টিম নাহিদ রানার ফিটনেস নিয়ে 100% নিশ্চয়তা দিয়েছে বলে বিবৃতিতে জানায় বিসিবি। এদিকে নাহিদ রানাকে পিএসএল এর ফাইনাল খেলার অনুমতি দেয় বিসিবির অ্যাডহক কমিটির প্রধান তামিম ইকবালের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন পেশোয়ার জালমি চেয়ারম্যান জাভেদ আফ্রিদি। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। বজ্রাঘাতে একদিনে 10 প্রাণহানি, আরও কয়েকদিন বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দপ্তরে। 5 জেলায় বন্যার শঙ্কা, হাওড় অঞ্চল প্লাবিত। দেশের সব অংশে মৌলিক সুবিধা গড়ে তোলা হবে, সংসদে প্রধানমন্ত্রী। সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠনের প্রস্তাব। সংরক্ষিত নারী আসনের 49 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী। আজ গেজেট প্রকাশ। এনসিপি নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র গ্রহণ করল ইসি। এবং ভোক্তা পর্যায়ে লিটারে 4 টাকা বাড়ল সয়াবিনের দাম। ফুয়েল পাস চালুতে জ্বালানি তেলের স্বস্তি, পেট্রোল পাম্পে কমেছে পরিবহনের লাইন। এই ছিল মোহনা সংবাদে। মোহনা সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।